প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও তোমাদের কৃপায় ভালো ও সুস্থ আছি। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি তপন কুমার মণ্ডল, জীববিদ্যা প্রভাষক, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। বিষয় পরিচিতি: আজকে আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র, শ্রেণী একাদশ, প্রথম অধ্যায় কোষের গঠন সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে আমি কিছু ছবি দেখাই। এই ছবিগুলো তোমরা লক্ষ্য করো। যে ছবিটি দেখছো, তোমাদের এ সম্পর্কে ধারণা আছে। তাহলে এই ছবিটি হচ্ছে উদ্ভিদ কোষ। তাহলে আজকে আমাদের পাঠ হবে কি? পাঠ শিরোনাম হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর সম্পর্কে আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে কি, যে কোষ প্রাচীর কাকে বলে, কোষ প্রাচীরের ভৌত গঠন, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, কোষ প্রাচীরের কাজ। তা কোষ প্রাচীর কাকে বলে সে সম্পর্কে আগে আমরা জানি। যে কোষ প্রাচীর হচ্ছে যে প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই জড় শক্ত আবরণ কোষকে কোষ প্রাচীর বলা হয়। রবার্ট হুক 1665 সালে কোষ প্রাচীর আবিষ্কার করেন এবং কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। তাহলে কোষ প্রাচীর কাকে বলছি? যে প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই জড় শক্ত আবরণকে আমরা কোষ প্রাচীর বলে থাকি। রবার্ট হুক 1665 সালে কোষ প্রাচীর আবিষ্কার করেন। এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। এরপরে কোষ প্রাচীরের গঠন যদি আমরা দেখি, যে কোষ প্রাচীরের গঠন, এখানে ভৌত গঠন এবং রাসায়নিক গঠন আছে। তা আমরা প্রথমে ভৌত গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। যে ভৌত গঠন, যে একটি কোষ প্রাচীরকে এখানে তিনটি স্তরে বিভক্ত করা যায়। একটা হচ্ছে মধ্যপর্দা, দুই হচ্ছে প্রাথমিক প্রাচীর, তিন হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। মধ্য প্রাচীর যেটি আমরা যদি দেখি, যে এটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসাবে এটি কিন্তু অবস্থান করে। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফোস পর্যায়ে কিন্তু এর সূচনা ঘটে থাকে। এছাড়া সাইটোপ্লাজম থেকে প্লাজমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলিতভাবে কিন্তু মধ্যপর্দা সৃষ্টি করে। এখানে পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটি প্রথম দিকে জেলির মতো থাকে। পরবর্তীতে এটি মধ্যপর্দা বিগলিত হয়ে গেলে দুটি কোষ কিন্তু এখানে পৃথক হয়ে যায়। এখানে আমরা চিত্রে লক্ষ্য করি যে প্রাইমারি সেল ওয়াল, তারপরে প্লাজমা মেমব্রেন, তারপর সেকেন্ডারি সেল ওয়াল। এখানে এরপরে আসতেছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের আগে মধ্যপর্দা আমরা কাকে কি বললাম, যে এটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসাবে কিন্তু এটি অবস্থান করে। মাইটোটিক কোষ বিভাজন টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে থাকে। এছাড়া সাইটোপ্লাজম থেকে আসা প্লাজমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলিতভাবে কিন্তু মধ্যপর্দা সৃষ্টি করে থাকে। পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটি প্রথম দিকে জেলির মতো থাকে। এই জন্য এই মধ্যপর্দা বিগলিত থেকে দুটি কোষ কিন্তু এটি পৃথক হয়ে যায়। এটি হচ্ছে মধ্যপর্দা। এরপরে আসতেছে প্রাথমিক প্রাচীর, যেটি এটি প্রাইমারি সেল ওয়াল, যেটি আমরা চিত্রে লক্ষ্য করি। যে প্রাইমারি সেল ওয়াল যেটি আমরা ইন্ডিকেট করছি, এটি কিন্তু প্রাথমিক প্রাচীর বলা হচ্ছে। এটি হলো দ্বিতীয় স্তর, অর্থাৎ মধ্যপর্দার উপরে কিন্তু সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে এটি কিন্তু পাতলা স্তরে একটি স্তর তৈরি হয়, যেটি পুরো হচ্ছে 1 থেকে 3 মিউমাইক্রন। অর্থাৎ মধ্যপর্দা যেটি আমরা একেবারে মধ্যের যে কালো দেখছি মধ্যপর্দা, এর পরেই হচ্ছে কিন্তু প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরটাকে কাকে বলছি চিত্রে আমরা লক্ষ্য করি, যে প্রাইমারি সেল ওয়াল যেটি প্রাথমিক প্রাচীর বলছি, এটি হলো দ্বিতীয় স্তর, অর্থাৎ মধ্যপর্দার উপরে
সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমে একটি পাতলা স্তর এটি তৈরি করে। এটি কিন্তু 1 থেকে 3 বা 1 থেকে 3 মিলিমাইক্রন কিন্তু এটি পুরো হয়ে থাকে। এরপর আসতে সেকেন্ডারি সেলুলোজ, আমরা সেকেন্ডারি প্রাচীর যেটি আমরা চিত্রে লক্ষ্য করি যে প্রাইমারির পরেই কিন্তু এটি থাকে। সেকেন্ডারি সেলুলোজ অর্থাৎ এটি কিন্তু তৃতীয় স্তর বলা হচ্ছে, যেটি হলো তৃতীয় স্তর। অর্থাৎ কোনো কোনো কোষ যেমন ট্রায়াকিড ফাইবার প্যাথেক প্রাচীরের উপরে আরেকটি স্তর তৈরি হয়। এটি সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হওয়ার পর কিন্তু এটি ঘটে থাকে। এই স্তরটি অধিকতর পুরু হয়ে থাকে, অর্থাৎ 5 থেকে 10 মিলিমাইক্রন হয়ে থাকে। এতে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়। ভাজক এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে কিন্তু এই সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। এই সেকেন্ডারি প্রাচীর কিন্তু 3 স্তর বিশিষ্ট হয়। তাহলে সেকেন্ডারি প্রাচীর কাকে বলছি? এটি হচ্ছে তৃতীয় স্তর এবং এটি কিন্তু প্রাইমারি স্তরের পরপরই কিন্তু এটি থাকে। অর্থাৎ কোনো কোনো কোষে যেমন ট্রাকিড ফাইবার প্যাথেক প্রাচীরের উপর আরেকটি স্তর তৈরি করে। এটি সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হওয়ার পর কিন্তু এটি ঘটে থাকে। এই স্তরটি অধিকতর পুরু হয়ে থাকে, অর্থাৎ 5 থেকে 10 মিলিমাইক্রন হয়ে থাকে। এতে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়। ভাজক এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে কিন্তু এই সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। এই সেকেন্ডারি প্রাচীর কিন্তু এখানে 3 স্তর বিশিষ্ট এটি হয়ে থাকে। এরপর আসতেছে যে ভৌত প্রাচীরের যে কূপ এলাকা, কোষ প্রাচীরের ভৌত গঠনের যে কূপ এলাকা যদি এখানে আমরা লক্ষ্য করি, যে কূপ এলাকা এটি হলো কিন্তু প্রাচীরের সবচেয়ে পাতলা একটি এলাকা, যেটি বলা হচ্ছে দুটি পাশাপাশি কোষের কূপও কিন্তু একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থিত থাকে এবং কূপ দুটির মাঝখানে কেবল মধ্য পর্দা থাকে। সেই মধ্য পর্দাকে বলা হচ্ছে পিট মেমব্রেন, যেটি মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলে। তাহলে পিট পেয়ার কূপ এলাকা কাকে বলছে? পিট পেয়ার বা কূপ এলাকা এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা একটি এলাকা, অর্থাৎ দুটি পাশাপাশি কোষের কূপও একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থিত থাকে এবং কূপ দুটির মাঝখানে কেবল একটি মধ্য পর্দা থাকে। এই মধ্য পর্দাকে পিট মেমব্রেন বলা হয়ে থাকে আর মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলা হয়ে থাকে। এরপর আমরা আসি যে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, যেটি আমরা যদি লক্ষ্য করি যে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন যেটি আমরা এখানে খেয়াল করি যে মধ্যপর্দায় অধিক পরিমাণে কি থাকে? পেকটিক অ্যাসিড থাকে। এছাড়া অদ্রবণীয় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, পেকটেট লবণ থাকে যাকে পেকটিন বলা হয়। এছাড়া অল্প পরিমাণে থাকে প্রোটোপ্যাকটিন। আর প্যাথেক প্রাচীরে কি থাকে? প্যাথেক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, হেমিসেলুলোজ, চাইলেন্স, আরাভান্স, ল্যাকটান্স ইত্যাদি বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড থাকে। এই গ্লাইকোপ্রোটিনে কার্বোহাইড্রেট, প্রোটিন বা অন্যান্য পদার্থ থাকে। এছাড়াও অনেক সেকেন্ডারি প্রাচীরে কি হয়? লিগনিন থাকে। কোনো কোনো প্রাচীরে সুবেরিন ও অক্স থাকে। অক্স মানে কি জানো তোমরা? অক্স মানে হচ্ছে মোম ইত্যাদি থাকে। ছত্রাকের প্রাচীর কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড, প্রোটিন, পলিমার দিয়ে গঠিত থাকে। সাধারণত কোষ প্রাচীর 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন বিদ্যমান। তাহলে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন কি হচ্ছে? যে মধ্যপর্দায় অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে। এছাড়াও অদ্রবণীয় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে যাকে পেকটিন বলা হয়। এছাড়া অল্প পরিমাণে থাকে প্রোটোপ্যাকটিন, এগুলো মধ্য পর্দায় থাকে। আর প্রাথমিক প্রাচীরে কি থাকছে? যে প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এছাড়া হেমিসেলুলোজ আবার জাইলেন্স, রাভেন্স, ল্যাকটেন্স ইত্যাদি বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড থাকে। আর গ্লাইকোপ্রোটিনে কি থাকে? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পদার্থ থাকে। এছাড়াও অনেক সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে, কোনো কোনো প্রাচীরে সুবেরিন, অক্স ইত্যাদি থাকে। ছত্রাকের প্রাচীর কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড, প্রোটিন, পলিমার দিয়ে গঠিত থাকে। সাধারণত কোষ প্রাচীরে 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন থাকে। এরপরে আসতেছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। যদি আমরা দেখি যে সূক্ষ্ম গঠন হচ্ছে কোষ প্রাচীরের প্রধান হলো কিন্তু সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান হলো সেলুলোজ আর এই সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বেটা ডি গ্লুকোজের অসংখ্য অণু দিয়ে গঠিত। 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয়। প্রায় 100 সেলুলোজ চেইন মিলিত হয়ে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। আর মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। প্রায় 20টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল
250টি মাইক্রোফাইব্রিল মিলিত হবে একটি ম্যাক্রোফাইব্রিল এবং অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু গঠন করে। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন কি হচ্ছে, যে কোষ প্রাচীরের প্রধান হলো সেলুলোজ, আর সেলুলোজ কিন্তু একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বেটা ডিগ্লুকোজের অসংখ্য অণু দিয়ে এটি গঠিত। 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত। প্রায় 100 সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। আর মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক দ্বারা প্রায় 20টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল, 250টি মাইক্রোফাইব্রিল মিলিতভাবে একটি ম্যাক্রোফাইব্রিল এবং অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু গঠন করে। এটি হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এরপরে আমরা কোষ প্রাচীরের কাজ দেখব। কাজ যদি আমরা দেখি, যে কোষের নির্দিষ্ট আকৃতি দান করা, 1, 2 হচ্ছে বাইরের আঘাত থেকে ভিতরের সজীব বস্তুকে রক্ষা করা, 3 হচ্ছে প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা, 4 হচ্ছে পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করা, 5 হচ্ছে এক কোষকে অন্য কোষ হতে পৃথক করা। কোষ প্রাচীরের কাজ কি হচ্ছে, 1 হচ্ছে কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা, 2 হচ্ছে বাইরের আঘাত থেকে ভিতরের সজীব বস্তু রক্ষা করা, 3 হচ্ছে প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা, 4 হচ্ছে পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করা, 6 হচ্ছে এক কোষকে অন্য কোষ হতে পৃথক করা। এরপরে তোমাদের একক কাজ থাকবে কোষ প্রাচীর কাকে বলে, কোষ প্রাচীরের কাজ মূল্যায়ন, অর্থাৎ তোমরা এগুলো ভালো করে পড়বে। মূল্যায়ন, যে কোষ প্রাচীরকে কয়টি স্তরে ভাগ করা যায়, কোষ প্রাচীরের মধ্য পর্দায় কি থাকে এটি দেখবে, এটি জেনে আসবে। বাড়ির কাজ হচ্ছে কোষ প্রাচীরের ছবি অঙ্কন করবে ভালো করে। এছাড়া যেসব বইয়ের সহায়ক গ্রন্থি হিসাবে নিয়েছি সেগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ আবুল হাসান এবং গাজী আসমাল ও গাজী আসমাল। পরবর্তী দিনের ক্লাস ঝিল্লি সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যেগুলো জানলাম এগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে পড়বে। যে আমরা কি জানলাম, কোষ প্রাচীর কাকে বলে, কোষ প্রাচীরের গঠন অর্থাৎ ভৌত গঠন, রাসায়নিক গঠন, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, এছাড়া কোষ প্রাচীরের রূপরেখা এবং কোষ প্রাচীরের কাজ, এগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে এবং দেখবে। সবাই ভালো এবং সুস্থ থাকো। পরবর্তী দিনের ক্লাস হচ্ছে আমরা কোষ ঝিল্লি সম্পর্কে আলোচনা করব, একটু তোমরা একটু দেখে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।